একটি আন্দোলন, নিঃশেষ শত শত প্রাণ। আর কোনোদিন আন্দোলনে আসবি? শূন্য মায়ের গোল। পিছন থেকে এক পুলিশ সদস্য এইখানটাতে আমার পায়ের উপর পাড়া দিয়ে গুলি করে, তখন আর কি তাইম এই পজিশনটাতে সামনের দিকে পড়ে যায়। রক্তক্ষয়ী ৩৬ ঘটনায় জুলাই অভ্যুত্থান। জুলাইয়ের শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জোরালো হতে থাকে কোটা সংস্কারের দাবি। প্রথম দিকে আন্দোলন, সমাবেশ, মিছিল আর প্রতীকী কর্মসূচিতে সীমাবদ্ধ থাকলেও দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আন্দোলনের তীব্রতা ছড়িয়ে পড়ে সারা দেশে। ২ জুলাই শাহবাগ অবরোধ, ৪ জুলাই মহাসড়কে বিক্ষোভ, ৬ জুলাই বাংলা ব্লকেটের ঘোষণা। এই আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল আদালত, কারণ বিতর্কের শুরুই হয়েছিল সরকারি চাকরির কোটা নিয়ে দেওয়া আদালতের রায় এবং আইনি প্রক্রিয়া নিয়ে। আপিল বিভাগ দিবেন, সেই ফয়সালা সবাইকে মেনে নিতে হবে। প্রশ্ন হলো, কোটা নিয়ে বিতর্কের শুরু হলো কবে এবং কিভাবে? তা জানতে হলে একটু পেছনে যেতে হবে। ২০১৮ সাল কোটা সংস্কার আন্দোলনের পর সরকার সরকারি চাকরিতে কোটা বাতিল করেছিল, কিন্তু ২০২৪ সালের ৫ জুন হাইকোর্ট সেই পরিপত্র অবৈধ ঘোষণা করেন। ফলে ৫৬% কোটা, যার মধ্যে ৩০% মুক্তিযোদ্ধা কোটা আবার কার্যকর করা হয়। শিক্ষার্থীরা সরকারকে সময় দিয়েছিলেন ৩০ জুন পর্যন্ত। প্রথম দাবিটা হচ্ছে 18 পরিপত্রকে পুনর্বহাল করতে হবে। কোটা নিয়ে যে কোনো সিদ্ধান্ত এই প্রথম দফা পালনের পরেই আমরা বিবেচনা করব। সেই সময় শেষ হলো। সরকার সাড়া না দেওয়ায় ১ জুলাই থেকে শুরু হলো নতুন অধ্যায়। ঢাবির হলগুলোতে যে ছাত্রলীগের নেতা কর্মী আছে, আমরা ফু দিলে 5 মিনিটে টিকতে পারবে। আন্দোলন যাবে, আন্দোলন আসবে এবং সব কিছুই মনে রাখা হবে। ১৫ জুলাই থেকে পরিস্থিতি আরো পাল্টে যায়। ১৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজাকারের নাতিপুতির মন্তব্যের পর আন্দোলন নতুন মোড় নেয়। যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? সে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরের দিন ছাত্রলীগের পাল্টা অবস্থান ও হুঁশিয়ারির মধ্যেই ক্যাম্পাসে দফায় দফায় হামলা চালানো হয় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর। আহত হন বহু শিক্ষার্থী, তাদের একজন সানজিদ আহমেদ। ছাত্রলীগের লোকেরা বাইরের দিকে যারা ছিল তাদেরকে লাঠি দিয়ে মারছিল। একটা ইট এসে আমার মুখের উপর পড়ে এবং আমি মারাত্মকভাবে জখম হই। আমরা তারপরও বাধ্য হয়ে এই জায়গাটা দিয়ে যখন পালাতে যাই, তখন ওরা আমাদেরকে লাঠি দিয়ে বিশেষ করে পায়ের উপর মারতে থাকে এবং বলতে থাকে যে আর কোনোদিন তোর আন্দোলনে আসবি, আর কোনোদিন আন্দোলনে আসবি। ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন ২২ বছর বয়সী শিক্ষার্থী আবু সাঈদ। সেই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। পুলিশের করা গুলিতে আবু সাঈদের লুটিয়ে পড়া সে দৃশ্য আন্দোলনের গতি বাড়িয়ে দেয়। আপনার কাছে জানতে চাই, ১৭ জুলাই কোন জায়গায় পুলিশের সাথে আপনার সেই সংঘর্ষের ঘটনাটা ঘটলো? এই যে আমাদের রোডটা দেখছেন, একটা কলভবনের সামনের রাস্তা আমরা বলি, সামনে একটা গেট আছে, গেটের পরেই চত্বর আছে, নাম হচ্ছে মুরাদ চত্বর। এই মুরাদ চত্বরে আসলে মূলত পুলিশ আমার উপরে হামলাটা করে। পুলিশ সদস্যরা এখানে চারিপাশে অবস্থান করছিল, তো গাড়িটি এখানে ঠিক এই জায়গাটাতে থামিয়ে তাদেরকে পুলিশে জিজ্ঞাসা করে এবং তাদেরকে মারধর শুরু করে। তখন আমি এই সাইডে দাঁড়ানো ছিলাম, আমি তখন আমার মুঠোফোনটা বের করে ভিডিও ধারণ করার চেষ্টা করি এবং ভিডিও করি পুরো ঘটনা। ভিডিও করার একটা পর্যায়ে এক পুলিশ সদস্য এসে আমার ফোনে শটগান দিয়ে আঘাত করে। তখন আমি ফোনটা কোনো মতো সামলিয়ে আমার পরিচয় দিই যে আমি সাংবাদিক, প্রথম আলো সাংবাদিক জাহাঙ্গীরনগরের। তার ভিতরে ওখানে যারা আরও পুলিশ ছিল ১০ থেকে ১৫ জন, তারা আমার উপরে আঘাত করে। ওই আঘাত আমি আত্মরক্ষার জন্য কোনোরকম সামলিয়ে এই পায়ে দিয়ে ঘুরে যখন দৌড় দেওয়ার চেষ্টা করি, তখন তারা আমার পিছন থেকে ইট, পাটকেল এবং খোয়া ছুঁড়ে মারে। একটা পর্যায়ে আমি যখন দৌড়ায় এই পাড়ি দিয়ে চলে যাই, তখন তারা 2 রাউন্ড গুলিও ছড়ে আমার দিকে, কিন্তু ভাগ্যবশত আমার গুলিটা আমার শরীরে লাগে না। এ তো গেল আব্দুল্লাহ আল মামুনের অভিজ্ঞতা, কিন্তু
সেদিন দেশের বিভিন্ন প্রান্তেই ছড়িয়ে পড়েছিল সংঘর্ষ, হামলা আর দমনপীড়ন। আমাদেরকে ডিসি স্যার এই জায়গায় ব্রাশ ফায়ার করবে, মাইরা ফেলবে, তারপর আমরা এখান থেকে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ একের পর এক ক্যাম্পাস থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের সরিয়ে রাজনীতি মুক্ত করার ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভ আর অবরোধে অচল হয়ে পড়ে দেশের বিভিন্ন ক্যাম্পাসগুলো। পরিস্থিতি সামলাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বনজন হারাবার বেদনা যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে। কিন্তু তাতেও রাজপথের উত্তেজনা মোটেও কমেনি। ঢাকার উত্তরায় আজমপুরের চারপাশে শোনা যাচ্ছিল টিয়ার শেল ও গুলির শব্দ, ছড়িয়ে পড়ে আতঙ্ক। এর মধ্যেও আন্দোলনকারীদের হাতে পানি তুলে দিচ্ছিলেন এক তরুণ। কয়েক মুহূর্তের ব্যবধানে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মীর মাহফুজুর রহমান মুগ্ধ তার নাম। গুলিবিদ্ধ হয়ে সেদিনই মারা যান মুগ্ধ। তখনও বুঝি নাই যে ও মৃত্যুবরণ করছে। ডাক্তার 5 মিনিট পরে এসে আমাকে বলতেছে যে ওর তো ইসিজিতে কোনো রিয়াকশন পাওয়া যাচ্ছে না। আমি আর তখন আর রাখতে পারি নাই নিজেকে। আমি দরজা খুলে চলে গেছি ওর কাছে। আমার বাবা মাকে তখন আমাদের আত্মীয় স্বজনরা ধরে নিয়ে আসছে। 18 জুলাই এই একটি দৃশ্যেই শেষ হয়নি। সেদিন সাভারের আরেকটি ভিডিও নাড়িয়ে দেয় দেশকে। গুলিবিদ্ধ এমআইএসটির শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনকে একটি সাজোয়া যান থেকে টেনে রাস্তায় ফেলে দেওয়ার দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একই দিনে দুই তরুণের দুটি ভিন্ন দৃশ্য জুলাইয়ের আন্দোলনের সবচেয়ে নির্মম স্মৃতিগুলোর দুটি হয়ে ওঠে। 2024 সালের 18 জুলাই বিকেলে মিরপুর 10 নম্বর গোল চত্বরের পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। এই মিরপুর 10 এবং কাজীপাড়া মেট্রো রেল স্টেশনটিতে চলে নজিরবিহীন ভাঙচুর এবং ধ্বংসযজ্ঞ। 19 জুলাই ক্ষতিগ্রস্ত হয় স্বয়ংক্রিয় টিকিট ব্যবস্থা, প্রবেশ ও বের হওয়ার গেট সহ স্টেশনের গুরুত্বপূর্ণ অবকাঠামো। ঠিক এর 6 দিন পর স্টেশন পরিদর্শনে আসেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন অবশ্য তিনি দেশবাসীর কাছে এই ধ্বংসযজ্ঞের বিচার চান। এটা বিশ্বাস হতে চায় না যে এদেশে মানুষেরা করতে পারে। এই মেট্রো রেলে কি আমি চলবো? যে কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে। প্রিয় বাবা আসলে আমাদের একটা কিছু না কিন্তু চকলেট নিয়ে আসছে। প্রিয় বাবা নাই বাড়িতে। তখন বাইরে গেছে আর পুলিশ এসে ওকে ঘুরে মেরে দিছে। চলমান সহিংসতার মাঝেই আরেকটি জীবন থেমে যায় 19 জুলাই। গুলিতে নিহত হন আলোকচিত্রী তাহির জামান। এই মৃত্যুর অর্থ তখনও বুঝে ওঠেনি তার 4 বছরের মেয়ে সাদিরা। বাবার নিথর দেহ দেখেও সে ভেবেছিল প্রিয় বাবা ঘুমায়। 2 বছর পেরিয়ে গেলেও ছোট মেয়েটির কাছে বাবা যেন এখনো ঘুমিয়ে আছে। ওর বাবা তো এসে ওকে ক্যামেরাটা দিয়ে দিত। আমার প্রিয় বাবার ক্যামেরা, প্রিয় যেমন করে ওকে ছবি তোলা শিখতো ঠিক ওইভাবে নাড়বে ইয়ে করবে, কিন্তু ওর জ্বর চলে আসতো। তখন আমরা ডিসিশন নিলাম যে ওকে আসলে আমরা ক্যামেরার সামনে নিয়ে আসবো না। সবাই ফোন দিচ্ছে, বলছে যে প্রিয়কে আমরা খুঁজছি। রাত 1টার সময় ফোন আসলো, প্রিয়কে ঢাকা মেডিকেল মর্গে পাওয়া গেছে। আসলে তখন আমি শক্ত হয়ে গেলাম। নারায়ণগঞ্জের 6 বছরের শিশু রিয়া গোপ কোনো মিছিল নয়। ঘরের ছাদে থাকা রিয়া গুলিবিদ্ধ হয়েছিল সেদিন। ঢলে পড়েছিল বাবার কোলে। আমি প্রস্তুত ছিলাম না যে ওইভাবে চলে যাবে। কথা ছিল 5 দিন পরেই 10ম শ্রেণীর নাইমা সুলতানা 15 বছরে পা দেবে। 19 জুলাই বিকেলে উত্তরার বাসার বারান্দায় শুকাতে দেওয়া কাপড় আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সেও। আমার মনে হয় ও একটু দেখতেছিল যে মানে কি অবস্থা, কিছু বুঝে ওঠার আগেই ওর মাথায় টার্গেট করে পুলিশ ওখান থেকে গুলি করে। গুলিটা খাওয়ার সাথে সাথে আমার মেয়েটা আর কোনো কথা বলতে পারে না। আমি তো পিছনে দাঁড়ানো ছিলাম। গুলি খাইলে যে মানুষ এমন হয় আমি বুঝতে পারি। দেখি আমার চোখের সামনে আমার মেয়েটার মাথার মগজ আর রক্ত সবটা বেরিয়ে আসছে, বাম দিক দিয়ে লাগছে গুলিটা।
আন্দোলনের উত্তাপ কমাতে দেওয়া হয় কারফিউ, মোতায়েন করা হয় সেনাবাহিনী, বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা, ঘোষণা করা হয় সাধারণ ছুটি। কিন্তু দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, ধাওয়া ও গুলি চলতে থাকে। ২০ জুলাই যাত্রাবাড়ির কার্যালয়ে ঘটে যাওয়া এই ঘটনাটিরও ভিডিও আলোচনার কেন্দ্রে চলে আসে। 2 বছর পর সেই ঘটনার বিচার এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইতিমধ্যেই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন রাহাত হোসাইন। পুলিশ এই জায়গা থেকেই আর কি আমাদেরকে দৌড় দিতে বলে। যখন যখন ওই সামনের দিকে যখন 15 থেকে 20 ফিট যখন দূরত্বে যখন দৌড় দিয়ে দেয়, তখন একজন পুলিশ সদস্য আর কি তাইমকে লক্ষ্য করে গুলি করে। যখন গুলি করে তখন আর কি তাইম এই পজিশনটাতে সামনের দিকে পড়ে যায়। যখন পড়ে যায় তখন আর কি আমি ওই পুলিশের সামনে থেকে দৌড়াই আইসা আর কি টাইমটা সেভ করার চেষ্টা করি। যখন 3 নাম্বার গুলিটা যখন আমার পায়ে লাগে তখন আর কি আমি ফিল করতে পারি না এই জন্য আমার কি লাগছে। আমার ওই মুহূর্তে একটাই মাথায় চিন্তা ছিল, যদি বাঁচি আমি তাকে নিয়েই বাঁচবো। তবে সেদিন শুধু টাইমই নয়, চারদিকে ঘটতে থাকে একের পর এক সংঘর্ষের ঘটনা। এসবের মাঝেই সামনে আসে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নিয়ে গিয়ে নির্যাতনের খবর। একদিন পর তাকে ছেড়ে দেওয়া হলেও তার গায়ে থেকে যায় আঘাতের চিহ্ন। পুরো সময় আমার চোখ বাঁধা ছিল এবং কিছু প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করলো আন্দোলন সম্পর্কিত। আমি যেসব উত্তর দিচ্ছিলাম তারা এটাতে সন্তুষ্ট হচ্ছিল না এবং একটা পর্যায়ে তারা আমাকে ফিজিক্যালি এন্ড মেন্টালি টর্চার করা শুরু করে। একদিকে আন্দোলন চলছে, তার মাঝেই 21 জুলাই সরকারি চাকরির কোটা নিয়ে রায় দেয় সর্বোচ্চ আদালত। রায়ে বলা হয় 93% নিয়োগ হবে মেধার ভিত্তিতে, বাকি 7% সংরক্ষিত থাকবে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য। 23 জুলাই জারি করা হয় প্রজ্ঞাপন। একই রাতে সীমিত পরিসরে চালু করা হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও। আন্দোলনে জড়িত থাকার অভিযোগে একের পর এক গ্রেফতার করা হচ্ছিল শিক্ষার্থীদের। তাদেরই একজন 17 বছরের হাসনাতুল ইসলাম ফায়াজ। পরিবারের অভিযোগ, ডিবি পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়া হয় তাকে, পরে আদালতে নেওয়া হয় হাত বেঁধে। সেই ছবি দেশ জুড়ে প্রশ্ন তোলে, একজন শিশুর সঙ্গেও কি এমন আচরণ করা যায়? এরপরে উচ্চ আদালত হস্তক্ষেপ করেন, কিন্তু সেই দিনগুলোর অভিজ্ঞতা আজও বয়ে বেড়াচ্ছে ফায়াজ। ঊর্ধ্বতন কর্মকর্তারা তারাই আমাকে মারছিল। প্রথম বাড়িটা খাওয়ার পরই আমি অনেক বেশি সেন্সলেসের মতো অবস্থা হয়ে গেছিল। তো বাড়িগুলো দেওয়ার পরবর্তীতে আস্তে আস্তে তারা আমার যে পাকে আপনার উপর করে আমার পায়ের গোড়ালিতে আপনার বাড়ি দিছিল অনেকগুলা। তারা বারবার খালি ভিডিও অন করতেছিল আর আমাকে বলতেছিল যে বল তুই এটা করছিস। 26 জুলাই আন্দোলনের নেতৃত্ব তখন চাপের মুখে। গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। বিকেলে সাদা পোশাকে আসা কয়েকজন তাদের হাসপাতাল থেকে তুলে নিয়ে যায়। রাতে ডিবি জানায় নিরাপত্তার স্বার্থে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। এরপর একে একে আরও সমন্বয়কে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ভেতরে কি ঘটছে তা কেউ জানতো না। এমন সময় ডিবি কার্যালয় থেকেই প্রচার করা হয় একটি ভিডিও। সেখানে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে দেখা যায় সমন্বয়কদের। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। 1 আগস্ট মুক্তি পাওয়ার পর বদলে যায় পুরো বক্তব্য। যৌথ বিবৃতিতে সমন্বয়কেরা দাবি করেন ভিডিওটি তারা স্বেচ্ছায় দেননি, জোর করে ক্যামেরার সামনে বসিয়ে তা ধারণ করা হয়েছিল। এমনকি সেখানে থাকা অবস্থায় অনশনের কথাও জানান তারা। বরং মুক্ত হয়েই তারা ঘোষণা দেন আন্দোলন থামছে না, এবার লক্ষ্য নিহতদের বিচার ও আটক ব্যক্তিদের মুক্তি। একের পর এক মৃত্যুর খবর আসছিল। তখন পর্যন্ত জানা যায় এই সংখ্যাটি পৌঁছেছিল 211-তে। সেই শোক আর ক্ষোভ ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়াতে। লাখো মানুষ ফেসবুকের প্রোফাইলে লাল ফ্রেম লাগিয়ে জানিয়ে দিয়েছিল তাদের প্রতিবাদ। সবাই যখন বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন, তখন মার্চ ফর জাস্টিস, গণহত্যা ও গুম খুনের বিচার, জাতিসংঘের তদন্ত এবং 9 দফা দাবির পক্ষে দেশ জুড়ে আদালত, ক্যাম্পাস ও রাজপথে নামার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। তাদের মধ্যে আব্দুল কাদের। আমরা মনে আছে এই বিষয়টা নাহিদ ভাই বললো যে যখন যে প্রেস রিলিজটা আমরা দিই, নাহিদ ভাই বললো যে উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারের দায়ী, সরকারকে সমাধানের পথ খুঁজতে হবে। বৃহস্পতিবার বিকাল থেকে কিন্তু ইন্টারনেট হচ্ছে গিয়ে আসে যায় অবস্থা। কিন্তু ফাহাদের সাথে যোগাযোগ করলাম যে ভাই ওরা এমন বলতেছেন,
তাহলে ওই যে প্রথম দফাটা ওইভাবে না দিয়ে আমরা কীভাবে দিবে যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। 31 জুলাইয়ের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরা সেই ছবিটি ছড়িয়ে পড়ে সারা দেশে। এটি হয়ে ওঠে আন্দোলনের অন্যতম প্রতীক। পরে ওই ঘটনার জেরে পুলিশ পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করে ডিএমপি। আমাকে যখন পুলিশ ধরে নিয়ে আসে তখন হাইকোর্টের গেট প্রাঙ্গণ থেকে, সেখান থেকে এসে এই জায়গায় আমাকে পুলিশ আটক করে এবং ভ্যানে তুলে নেয়। এবং এই জায়গায় যখন আমাকে ভ্যানে তুলে নেওয়া হয় তার পরবর্তী সময়ে এই হাইকোর্টের গেট থেকেই আমাকে আমাদের অ্যাডভোকেট, ব্যারিস্টার, সমাজকর্মী, সোশ্যাল ওয়ার্কার যারা ছিলেন তারা এসে আমাকে উদ্ধার করে। একই দিনে আরেকটি দৃশ্য ছড়িয়ে পড়েছিল সারা দেশে। পুলিশের ভ্যানের সামনে একা দাঁড়িয়েছিলেন এক তরুণী। ভেতরে তখন আটক তার সহযোদ্ধা, চারপাশে পুলিশ, তবুও এক পাও সরেননি তিনি। সেই তরুণী স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান। সহপাঠী নূর আলম হাসানকে আটক করে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাত থেকে তাকে ছাড়িয়ে আনার চেষ্টা করেন। শেষ পর্যন্ত পুলিশ তাকে টেনে সরিয়ে ভ্যানে নিয়ে চলে যায়। কিন্তু সেই মুহূর্তের ছবিটি আন্দোলনের সাহস আর প্রতিরোধের আরেকটি প্রতীক হয়ে ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। সারা দেশের হাসপাতালগুলোর চিত্র ছিল আরও ভয়াবহ। জরুরি বিভাগে একের পর এক গুলিবিদ্ধ মানুষ, আর হাসপাতালের বাইরেও থামছিল না সংঘর্ষ আর গুলির শব্দ। একটা 6 ঘন্টাতেই 50 থেকে 100টা পেশেন্ট শুধুমাত্র গানশটের ছিল। ওখানে ডক্টরদেরও একটা সংকট, নার্সেরও একটা সংকট, যার কারণে অন্যান্য ওয়ার্ড থেকেও আহ্বান করা হয় যে কেউ যদি স্বেচ্ছায় যে কাজ করতে চাও তাহলে আসতে পারো। প্রত্যেকটা তাজা প্রাণ, ওটা আমি আজও মেনে নিতে পারি না। ওটা আজও আমাকে ভীষণভাবে ট্রমাটাইজ করে। 3 আগস্ট শহীদ মিনারে সেদিন শুধু সমাবেশ হয়নি, বদলে গিয়েছিল আন্দোলনের ভাষা। 9 দফা থেকে 1 দফা, একটাই দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং ফ্যাসিবাদী শাসনের অবসান। রাজপথে যখন 1 দফার দাবিতে উত্তাল জনতা, তখন গণভবন থেকে এলো আলোচনার প্রস্তাব। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, গণভবনের দরজা খোলা, আন্দোলনকারীরা চাইলে যে কোনো সময় আসতে পারে। তারা যদি এখনো আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই। সরকার পদত্যাগের 1 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচির প্রথম দিনে সারা দেশে 18 জেলায় ব্যাপক সংঘাতের খবর। সেদিন 4 আগস্ট ফার্মগেটে গুলিবিদ্ধ এক কিশোর রিকশার পাদানিতে মৃত্যুর সঙ্গে লড়ছে। তার হাত দুটো তখনও শক্ত করে ধরে আছে রিকশার রড। হাসপাতালে নেওয়ার পথেও বাধা। শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না 17 বছরের গোলাম নাফিজকে। কিন্তু রক্তাক্ত সেই ছবিটি সেদিন হয়ে উঠেছিল জুলাইয়ের সবচেয়ে নাড়া দেওয়ার প্রতীকগুলোর একটি। এই যে এখানে পড়ে আসছিল, এখানে ফালায় রাখছিল, যে নামাজ পড়তেছে, সেজদা দিতেছে, এই জায়গা পুলিশে কইতাছে গুলি করা আরো 3টা 4টা, আরেক পুলিশে কইতাছে রিস্কালার একটা গুলি করে দে। আমি ধরছি হাত, পুলিশ ধরছে ঠ্যাং ধরে রিস্কার ভিতরে উঠে দিচ্ছে। এখানে বসাইছিলাম, বসার পরে পরে কইলাম স্যার শুয়াই দেন, শুয়াই দিতেছে। পরে আমার এই চেনের ভিতরে হাত জায়গা, পরে আমি এই হাতটা এদিক দিয়ে দিচ্ছি। আমি ওই টাইমে ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন বইলা লাগছি। কারওয়ান বাজারের ঠিক এই জায়গাতেই আন্দোলনকারীদের লক্ষ্য করে শুরু হয় গুলি। একের পর এক ছোড়া হচ্ছিল রাবার বুলেট, কাঁদানে গ্যাসের সেল আর সাউন্ড গ্রেনেড। সেই মুহূর্তে আশপাশ থেকে টিনের চাদর এনে ঢাল বানিয়ে সামনে দাঁড়ান মোহাম্মদ নাসির খান। তিনি ছিলেন না কোনো ছাত্রনেতা, না কোনো রাজনৈতিক কর্মী। একজন সাধারণ স্যানিটারি মিস্ত্রি হয়েও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার মুখে গড়ে তুলেছিলেন প্রতিরোধের এক ব্যতিক্রমী দৃশ্য। মানে ওই পাশ থেকে কারওয়ান বাজার মোড় থেকে আমাদের টিয়ার সেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, তারপর হচ্ছে একদম সরাসরি গুলি পর্যন্ত করা শুরু করছে। সোনারগাঁও হোটেলে যাওয়ার আগে এই পাশে দেখবেন ব্যারিকেড দেওয়া আছে। এই এখন মনে হয় নতুন টিন লাগাইছে কিনা আমি জানি না, এই টিনটা ওইখান থেকে আমি ছুটাই। এটা অনেক বড় টিন ছিল, এটাকে আমি টুকরা করছি, 2 টুকরা করছি। গুলি করলে আমি সামনের দিকে যে আমি আহত হব বা এরকম ওই সেন্সটা তখন কাজ করে। 1 দফা দাবিতে আন্দোলনকারীরা রোড টু গণভবন সংসদের দিকে এগিয়ে যান। পুলিশ আর সেনাবাহিনীর বাধার মুখেও পড়েন তারা। এর মাঝে খবর আসে 5 আগস্ট প্রায় 2টায় পদত্যাগ করে শেখ হাসিনা এবং একটি সামরিক হেলিকপ্টারে তিনি এবং তার ছোট বোন শেখ রেহানা ভারতের উদ্দেশ্যে পালিয়ে যান। দেশ এ খবরে আনন্দে উত্তাল। সংসদ ও গণভবনে ঢুকে পড়েন অসংখ্য মানুষ।
5 আগস্ট রাজপথে যখন বিজয়ের উল্লাস, শেখ হাসিনার পদত্যাগের খবরে হাজারো মানুষ উদযাপনে মেতেছে, তখন একই সময়ে গ্যান্ডারিয়ার একটি বাসায় ফিরছিল এক মায়ের কোলে ছেলের নিথর দেহ। মার্চ টু ঢাকা কর্মসূচিতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানো 16 বছরের শাহরিয়ার খান আনাস আর ফিরেনি। মায়ের কাছে শেষ স্মৃতি হয়ে রয়ে যায় ঘর থেকে বের হওয়ার আগে রেখে যাওয়া একটি চিঠি। মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। সরি আপুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। চিঠিটা পড়ার পরে তারপর ওর বাবাকে এসে বললাম যে আনাস তো নাই, আনাস এরকম মিছিলে গেছে। আমার বাপটা যেহেতু চলে গেল আন্দোলনে, ও যদি বের হতে পারে তাহলে আমি কেন কাপুরুষের মতো ঘরে বসে থাকবো। এর মধ্যে ওর মা, আনাসের মা আমাকে ফোন দিতেছে, হাসপাতাল থেকে ফোন আসছে, আনাস মিটফোর্ড হাসপাতালে, ওর অবস্থা ভালো না। আমার ঘরের চাবি ওর কাছে একটা থাকে এক্সট্রা, সে চাবিটাও নেই। মানে সে চিন্তা করছে যদি ফেরত না আসি তাহলে চাবিটা নিয়ে কি করবো, চাবির জায়গায় রেখে গেছে। এটা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় যে সে কতখানি ডিটারমাইন্ড ছিল। অন্যদিকে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন থানা, পুলিশ বক্স, পুলিশের বিভিন্ন ইউনিট স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় থানা পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি, এমনকি এসব জায়গা থেকে আগ্নেয়াস্ত্র লুট হয়। গোলাবারুদ লুট হয় 6,51,832টি, এমনটাই জানিয়েছিল পুলিশ সদর দপ্তর। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন। একই সঙ্গে বন্দীদের মুক্তি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং রাষ্ট্র পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়। 36 দিনের আন্দোলন শেষ হয়েছিল এক তীব্র ছাত্র নাগরিকের অভ্যুত্থানের মধ্য দিয়ে। এই 36 দিন ছিল মানুষের প্রতিরোধের। প্রতিটি দিনই ছিল অনেক মানুষের ত্যাগ, কান্না আর রক্তে ভেজা। নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যারা রাজপথে নেমেছিল তাদের অনেকেই আর ঘরে ফেরেননি, অনেকেই বেঁচে আছেন তাদের হারানোর ক্ষত নিয়ে। তবুও 24শে জুলাই অভ্যুত্থান বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের স্মারক হয়ে থাকবে।